গল্পের শুরুতে আমরা দেখতে পাই 1940 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের দিকে। পৃথিবীর প্রায় সব দেশ একজোট হয়ে হিটলারকে থামানোর চেষ্টা করছে। চারদিক থেকে মিত্র বাহিনী এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছিল হিটলারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু কেউ জানতো না ফ্রান্সের একটি ছোট্ট গ্রামের নিচে এমন কিছু তৈরি হচ্ছে যা পুরো যুদ্ধের ফলাফলই পরিবর্তন করে দিতে পারে। একটি গির্জার নিচে নাৎসি বিজ্ঞানীরা গোপনে ভয়ঙ্কর এক পরীক্ষা চালাচ্ছিল। আর সেই পরীক্ষা সফল হলে পৃথিবীর কোন সেনাবাহিনী আর হিটলারের সামনে দাঁড়াতেই পারবে না। 6 জুন 1940 সাল। ফ্রান্সের একটি গ্রাম তখন পুরোপুরি নাৎসিদের দখলে। বাইরে থেকে জায়গাটা সাধারণ মনে হলেও এর ভেতর লুকিয়ে ছিল এমন এক রহস্য যার খবর মিত্র বাহিনীও পুরোপুরি জানত না। তবে তারা একটা বিষয় জানতো, গ্রামের গির্জার উপরে বসানো হয়েছে শক্তিশালী একটি রেডিও জ্যামার, যার কারণে সব যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যাচ্ছিল। আর সেই জ্যামার ধ্বংস করতেই আমেরিকান সেনাদের একটি বিশেষ দল সেখানে পাঠানো হয়। রাতের আকাশ চিরে একের পর এক বিমান গ্রামের দিকে এগিয়ে যায়। কিন্তু লক্ষ্যস্থলের কাছাকাছি পৌঁছাতেই সবকিছু বদলে যায়। হঠাৎ চারদিক থেকে শুরু হয় প্রচন্ড গোলাবর্ষণ। মুহূর্তের মধ্যেই আকাশ আগুনে ভরে ওঠে। একের পর এক বিমান ভেঙে পড়তে শুরু করে। অনেক সৈন্য তো কিছু বুঝে ওঠার আগেই মারা যায়। আর যারা বেঁচে ছিল তারা ঝাঁপ দেয় অন্ধকারের দিকে। তাদের একজনের নাম ভয়েস, যে আমাদের এই মুভির মূল চরিত্র। প্যারাশুট নিয়ে নিচে নামার সময় সে জানতো না তার জন্য নিচে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। পরের মুহূর্তেই সে গিয়ে পড়ে এক রোদের মাঝখানে। ঠান্ডা পানিতে ডুবে যেতে যেতে সে কোনো মতে প্যারাশুট কেটে নিজেকে মুক্ত করে, তারপর সাঁতরে তীরে ওঠে। কিন্তু তীরে উঠেই সে জমে যায়। তার চোখের সামনে এমন একটি দৃশ্য ছিল যা সে কখনোই ভুলতে পারবে না। জার্মান সৈন্যরা তাদের এই ক্যাপ্টেনকে ঘিরে ফেলেছে। বয়স সাহায্য করার জন্য সামনে এগোতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। চুপ। ফিসফিস করে একটা আওয়াজ আসে, এক পা এগুলে তুমিও মরবে। লোকটির নাম হলো ফোর্ড, একজন আমেরিকান ফাইটার। দুজনেই লুকিয়ে থেকে অসহায় মতো দেখলো কিভাবে তাদের ক্যাপ্টেনকে হত্যা করা হলো। মিশন শুরু হওয়ার আগেই তারা তাদের নেতাকে হারালো, কিন্তু এখন থামার সুযোগ নেই। বেঁচে থাকলে মিশন শেষ করতেই হবে। কিছু দূর এগোতেই তাদের সঙ্গে আরো 3 সৈন্য যোগ দেয়। এখন তারা 5 জন, আর তাদের সামনে শুধু একটি লক্ষ্য, গির্জায় পৌঁছানো। কিন্তু যুদ্ধক্ষেত্রে মৃত্যু সব সময় সামনে থেকে আসে না, কখনো কখনো সেটা মাটির নিচে লুকিয়ে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ তাদের একজন সৈন্যের পা এমন কিছুর উপর পড়ে যা তার পড়া উচিত ছিল না। মুহূর্তের মধ্যেই বিকট বিস্ফোরণ, চারদিকে মাটি আর ধোঁয়া উড়ে যায়। ল্যান্ডমাইনের বিস্ফোরণে সৈন্যটি ঘটনাস্থলে মারা যায়। এখন সবাই বুঝে গেছে শত্রুর এলাকায় তারা এক মুহূর্তের জন্যও নিরাপদ নয়। প্রতিটি পদক্ষেপে হতে পারে শেষ পদক্ষেপ। সাবধানে সামনে এগোতে এগোতে তারা হঠাৎ একটি মেয়েকে দেখতে পায়। সন্দেহজনক মনে হওয়াতে তারা তাকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তার নাম ক্লোই। সে এই গ্রামেরই বাসিন্দা। সৈন্যরা তাকে বলে তারা গ্রামটিকে নাৎসিদের হাত থেকে মুক্ত করতে এসেছে, কিন্তু গ্রামের ভেতর রাস্তা না জানলে তাদের পক্ষে এগোনো সম্ভব নয়। ক্লোই কিছুক্ষণ ভেবে শেষ পর্যন্ত সাহায্য করতে রাজি হয়। সে তাদের নিজের বাড়িতে নিয়ে যায়, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতেই সবাই থমকে যায়, কারণ একটি বদ্ধ ঘর থেকে অদ্ভুত এক শব্দ ভেসে আসছিল। শব্দটা এতটাই অস্বাভাবিক ছিল যে সৈন্যরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। ভয়েস জানতে চায় ভেতরে কে আছে। ক্লোই বলে, আমার আন্টি, তিনি খুবই অসুস্থ। বাড়িতে ক্লোয়ের ছোট ভাইও ছিল। কিন্তু ভয়েসের মাথায় তখন অন্য প্রশ্ন ঘুরছে, সে গির্জা নিয়ে, যে গির্জার জন্য এত এত মানুষ মৃত্যুবরণ করছে। তারা ক্লোয়েকে জিজ্ঞাসা করে গির্জার ভেতরে যাওয়ার কোনো উপায় আছে কিনা। ক্লোয়ের উত্তর শুনে সবাই একে অপর দিকে তাকায়। সে বলে ওখানে কেউ ঢুকতে পারে না, কারণ ওখানে দেখা মাত্র গুলি করার আদেশ দেওয়া আছে। কিন্তু প্রশ্ন হলো, একটা সাধারণ গির্জাকে পাহারা দিতে নাৎসিরা এত মরিয়া কেন? আর তার নিচে এমন কি লুকিয়ে আছে যার জন্য মানুষকে দেখা মাত্র মেরে ফেলা হচ্ছে? ফোর্ড বুঝতে পারছিল সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সে সবার দিকে তাকিয়ে একটাই কথা বলে, যে করে হোক আমাদের ওই গির্জা আজকেই উড়িয়ে দিতে হবে। এরপর সে দলটাকে ভাগ করে দেয়। 2 জন সৈন্যকে গির্জার দিকে পাঠানো হয়। তাদের একটাই কাজ, যেভাবে হোক ভেতর ঢোকার রাস্তা খুঁজে বের করা। আর ভয়েসকে রেখে যাওয়া হয় ক্লোইদের বাড়ির উপর নজর রাখ। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কয়েক মিনিট পর ভয়েস আবার সেই অদ্ভুত শব্দটা শুনতে পায়। শব্দটা আসছিল উপরে সে বদ্ধ ঘর থেকে, যে ঘর নিয়ে ক্লোই কোনো কথাই বলতে চাইছিল না। কৌতূহল তাকে টেনে নিয়ে যায় সেই দরজার সামনে। ধীরে ধীরে সে ভেতরে তাকায়, আর পরের মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। ঘরের ভেতরে যা ছিল সেটা দেখে কোনোভাবেই স্বাভাবিক মানুষ মনে হচ্ছিল না। মহিলাটির চামড়া অস্বাভাবিকভাবে বিকৃত হয়ে গেছে। চোখে মুখেও কোনো কিছু একটা ভয়ঙ্কর পরিবর্তন দেখা যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে ক্লোই এসে দাঁড়ায়। তার চোখে ভয়
মুখে অসহায়ত্ব। সে জানায় একদিন জার্মান সৈন্যরা তার আন্টিকে গির্জার ভেতরে নিয়ে গিয়েছিল, আর সেদিনের পর থেকে তিনি আর আগের মতো নেই। কিন্তু প্রশ্ন হলো, গির্জার ভেতরে এমন কি করা হয় যার ফলে একজন মানুষ এভাবে বদলে যায়? ঠিক তখনই নিচের দরজায় জোরে কড়া নাড়ার শব্দ শোনা যায়। ভয়েস আর ফোর্ড দুজনে জমে যায়। 1 সেকেন্ডও দেরি না করে তারা মেঝেতে শুয়ে পড়ে। উপর থেকে নিচে তাকিয়ে তারা দেখে একজন জার্মান অফিসার বাড়ির ভেতরে ঢুকছে। লোকটির নাম ওয়াফনার, আর তাকে দেখেই ক্লোয়ির মুখের রং পাল্টে যায়। তার সঙ্গে কয়েকজন সৈন্যও ছিল, তবে তারা বাইরে দাঁড়িয়ে থাকে। ওয়াফনার একাই ঘরের ভেতর ঢোকে। প্রথমে ব্যাপারটা বোধগম্য হচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর ভয়েস বুঝতে পারে ক্লোয়ি আর ওয়াফনারের মধ্যে এক ভয়ঙ্কর সমঝোতা আছে। ক্লোয়ি তার কথা মেনে চলবে, বিনিময়ে ওয়াফনার তার ছোট ভাইকে বাঁচিয়ে রাখবে। একটা যুদ্ধ শুধু বন্দুক দিয়ে লড়া হয় না, কখনো কখনো মানুষকে নিজের মর্যাদাও বিসর্জন দেওয়া লাগে। উপরে তাকিয়ে থাকা ভয়েস আর ফোর্ড সবকিছু দেখছিল। ঠিক তখনই ক্লোয়ি হঠাৎ করে উপর দিকে তাকায়, আর সেই এক মুহূর্তে বিপদ এসে হাজির হয়। ওয়াফনারও তার দৃষ্টি অনুসরণ করে। সঙ্গে সঙ্গে তার সন্দেহ হয়, বাড়িতে কি অন্য কেউ আছে? সে বাইরে থাকা সৈন্যদের ডেকে আনে। এবার একে একে সবাই উপরের দিকে উঠতে শুরু করে। প্রতিটি সিঁড়ির শব্দ যেন মৃত্যুর কাউন্টডাউন। আর মাত্র কয়েক সেকেন্ড, তারপর ভয়েস আর ফোর্ড ধরা পড়ে যাবে। কিন্তু ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় ক্লোয়ের ছোট ভাই। ছেলেটি সৈন্যদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। অল্পের জন্য বেঁচে যায় ফোর্ড আর ভয়েস। ওয়াফনার আবার সৈন্যদের বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে ক্লোয়ের দিকে এগিয়ে আসে। ক্লোয়ি বারবার না বলছিল, কিন্তু ওয়াফনার থামছিল না, বরং সে আরো ভয়ঙ্কর একটি হুমকি দেয়। সে বলে, আমার কথা না শুনলে তোমার ভাইকেও গির্জায় নিয়ে যাওয়া হবে। এই কথাটা শুনেই ক্লোয়ি ভেঙে পড়ে, কারণ তার আন্টির কি হয়েছিল সেটা সে নিজের চোখেই দেখেছে। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছিল, আর ভয়েস সে আর চুপ থাকতে পারল না। এক ঝটকায় সে ওয়াফনারের মাথায় রাইফেল ঠেকিয়ে দেয়। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়। ওয়াফনার কিছু বুঝে ওঠার আগেই ফোর্ড তার মাথায় আঘাত করে। ওয়াফনার মাটিতে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। কিন্তু ফোর্ড খুশি হয়নি, বরং সে আরো রেগে যায়। সে বয়েসকে বলে, তুমি পুরো মিশনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছ, এখন সময় নষ্ট করার সুযোগ নেই। ফোর্ড তাকে নির্দেশ দেয় গির্জার কাছে গিয়ে বাকি 2 সৈন্যকে খুঁজে আনতে। বয়েস একাই বেরিয়ে পড়ে। রাত আরো অন্ধকার হয়ে এসেছে। গির্জার কাছাকাছি পৌঁছাতেই সে এমন কিছু দেখতে পায় যা দেখে তার পুরো শরীর শিউরে ওঠে। কিছু মানুষকে বাইরে আনা হচ্ছে, তাদের চামড়া অস্বাভাবিকভাবে বিকৃত, চেহারা প্রায় চিনতেই কষ্ট হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের অবস্থা ঠিক ক্লোয়ের আন্টির মতো। এরপর যা হলো তা আরো ভয়াবহ। তাদের সবাইকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু কেন? তারা কি কোনো রোগে আক্রান্ত, নাকি গির্জার ভেতরে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে? বয়েস উত্তর খুঁজতে সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎ একটি কুকুর তার পেছনে। মুহূর্তের মধ্যে শুরু হয় প্রাণপণ দৌড়। বাঁচার জন্য ছুটতে ছুটতে সে একটি ট্রাকের উপর চড়ে বসে। আর তখনই সে এমন কিছু দেখে যা তার নিঃশ্বাস আটকে দেয়। পুরো ট্রাক ভর্তি মৃতদেহ, একটার পর একটা লাশ, আর সেই ট্রাক সোজা গির্জার ভেতর ঢুকে যায়। ভয়েস ঝুঁকি নিয়ে ট্রাকের সঙ্গে ভেতরে প্রবেশ করে। অন্ধকারের আড়ালে লুকিয়ে সে ট্রাক থেকে নেমে পড়ে। এরপর ধীরে ধীরে পৌঁছে যায় সেই জায়গায়, যে জায়গাটা এতক্ষণ সবাই লুকিয়ে রাখার চেষ্টা করছিল, একটি গোপন ল্যাব। আর সেখানে ঢুকেই সে বুঝতে পারে নাৎসিরা শুধু যুদ্ধ করছে না, তারা মানুষের উপর এমন কিছু পরীক্ষা চালাচ্ছে যা কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। ল্যাবের ভেতরে ঢুকে ভয়েস বুঝতে পারছিল এখানে শুধু সাধারণ কোনো গবেষণা চলছে না, এখানে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। চারপাশে ছড়িয়ে আছে অদ্ভুত সব যন্ত্রপাতি, আর একটি টেবিলের উপর রাখা আছে বিশেষ ধরনের একটি সিরিঞ্জ। সিরিঞ্জের ভেতরে আছে অচেনা এক তরল। ভয়েস সেটি নিজের কাছে রেখে দেয়, কারণ তার মনে হচ্ছিল এই তরলের সঙ্গেই পুরো রহস্য জড়িয়ে আছে। কিন্তু তখনও সে জানতো না এই ছোট্ট সিরিঞ্জটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক তখনই চারপাশের নীরবতা ভেঙে একটি নারী কণ্ঠ শোনা যায়, মৃদু কাতর, যেন কেউ সাহায্য চাইছে। ভয়েস থেমে যায়। এই ল্যাবে কি তাহলে আর কেউ আছে, নাকি সে ভুল শুনছে? শব্দ অনুসরণ করতে করতে সে একটি পর্দার সামনে এসে দাঁড়ায়। ধীরে ধীরে পর্দাটা সরায়, আর পরের মুহূর্তেই তার শরীর কেঁপে ওঠে। সে যা দেখলো তা কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। সেখানে শুধু একটি নারীর মাথা পড়ে আছে, আর সেটা কথা বলছে। ভয়েসের নিঃশ্বাস আটকে যায়। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে চায় না, কিন্তু বের হওয়ার পথ খুঁজতে গিয়ে সে পৌঁছে যায় আরেকটি ঘরে। আর সেখানে সে খুঁজে পায় নিজের নিখোঁজ সঙ্গীকে। যে 2 সৈন্যকে খুঁজতে সে এসেছিল তাদের একজন এখানে আছে। লোকটার উপর ভয়ঙ্কর পরীক্ষা চালানো হচ্ছিল। সে এখনো বেঁচে আছে, কিন্তু কতক্ষণ? ভয়েস তাকে মুক্ত করতে এগিয়ে যায়, কিন্তু তখনই ঘরে ঢুকে পড়ে একজন বিজ্ঞানী। ভয়েস দ্রুত লুকিয়ে পড়ে। এরপর সে এমন কিছু দেখে যা তার পুরো বাস্তবতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। একটি মৃত সৈন্যের দেহ আনা হয়, নিশ্চল, প্রাণহীন,
বিজ্ঞানী সে একই সিরিঞ্জ থেকে তরল বের করে মৃতদেহে পুশ করে দেয়। কয়েক সেকেন্ড কেটে যায়, কিছুই ঘটে না। তারপর হঠাৎ মৃতদেহটি নড়ে ওঠে। বয়েস নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। এটা কি বিজ্ঞান নাকি পাগলামি নাকি আরো ভয়ঙ্কর কিছু? বিজ্ঞান চলে যাওয়ার পর সে দ্রুত তার সঙ্গীর কাছে যায়। এবার সে বুঝতে পারে তার বন্ধুর শরীরে বিশাল এক সুইচ ঢুকিয়ে দেওয়া হয়েছে। মেশিনের সাহায্যে কোনো অজানা তরল তার শরীরে প্রবেশ করানো হচ্ছে। বন্ধুটি যন্ত্রণায় ছটফট করছিল। এক সেকেন্ডও দেরি না করে বয়েস সুইচটি টেনে বের করে। যন্ত্রণায় তার সঙ্গে চিৎকার করে ওঠে, কিন্তু অন্তত সে এখন মুক্ত। দুজন মিলে দ্রুত সোয়ার লাইনের পথ ধরে পালিয়ে যায় আর কোনো মতে জীবিত অবস্থায় ক্লোয়িদের বাড়িতে ফিরে আসে। ফিরে বয়েস সবকিছু খুলে বলে। সে জানায় গির্জার নিচে মৃত মানুষদের আবারও জীবিত করা হচ্ছে। প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু তারপর সে নিজের পকেট থেকে সেই সিরিঞ্জটা বের করে, যেটা সে ল্যাব থেকে নিয়ে এসেছে। ঘরের ভেতরের পরিবেশ হঠাৎ বদলে যায়, কারণ এখন সবাই বুঝতে পারছে তারা সাধারণ কোনো সামরিক ঘাঁটির মুখোমুখি নয়। ফোর্ড সিরিঞ্জটি নিয়ে উপরে যায়, যেখানে বন্দি অবস্থায় রাখা হয়েছে ওয়াফনারকে। সে জানতে চায় এই তরলের আসল রহস্য কি, গির্জার নিচে আসলে কি তৈরি করা হচ্ছে। কিন্তু ওয়াফনার মুখ খুলে না, একবারেও না। মারধর, হুমকি, নির্যাতন কোনো কিছুতে কাজ হচ্ছে না। যেন সে মরতে রাজি, কিন্তু গোপন তথ্য দিতে রাজি নয়। এতে ফোর্ড আরো নিশ্চিত হয়ে যায় গির্জার নিচে এমন কিছু আছে যা নাৎসিরা যে কোনো মূল্যে লুকিয়ে রাখতে চায়। অবশেষে সবাই সিদ্ধান্ত নেয় আর অপেক্ষা নয়, আজ রাতেই গির্জায় হামলা হবে। পরিকল্পনা অনুযায়ী ওয়াফনারকে সঙ্গে নিয়ে যাওয়া হবে, কারণ গির্জার ভেতরে ঢোকার জন্য তাকে দরকার। ফোর্ড একজন সৈন্যকে পাঠায় বন্দিকে নিয়ে আসতে। লোকটি উপরে যায়। সে দেখে ওয়াফনার অচেতন হয়ে পড়ে আছে। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু আসল খেলা তখনও বাকি। সৈন্যটি তার বাঁধন একটু ঢিলা করতেই ওয়াফনার চোখ খুলে ফেলে। সে আসলে জ্ঞান হারায়নি, অভিনয় করছিল। মুহূর্তের মধ্যে সে সৈন্যটির অস্ত্র ছিনিয়ে নেয় আর তাকে গুলি করে বসে। পুরো বাড়ি কেঁপে ওঠে। গুলির শব্দ শুনে সবাই ছুটে আসে। অনেক কষ্টে তারা আবার ওয়াফনারকে নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাদের একজন সঙ্গী মারা গেছে। ঘরের ভেতর নেমে আসে ভারী নীরবতা। ঠিক তখনই সবার চোখে পড়ে সেই সিরিঞ্জটার দিকে, যে সিরিঞ্জ মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু সত্যি কি পারে, নাকি ল্যাবে যা দেখেছে সেটা কোনো কাকতালীয় ঘটনা? বয়স ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিরিঞ্জটি তুলে নেয়, তারপর মৃত সঙ্গীর বুকে সেটা ঢুকিয়ে দেয়। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তারপর মৃত সৈন্যটির বুক ওঠানামা শুরু করে। চোখ খুলে যায়, সে আবার বেঁচে ওঠে। কিন্তু আসল আশ্চর্য তো এখনো বাকি ছিল, কারণ পুনর্জীবিত হওয়ার পর লোকটার ভেতরে অস্বাভাবিক শক্তি দেখা দিতে শুরু করে। সে উঠে দাঁড়ায়, চারপাশে তাকায়, তারপর হঠাৎ নিজের মাথা দিয়ে একটি মোটা কাঠের খুঁটিতে আঘাত করে। ধুম করে খুঁটিটাই ভেঙে যায়, যেন মানুষের শরীরে মানুষের শক্তি নেই। কিছু একটা তো বদলে গেছে, আর সেই পরিবর্তন মোটেও স্বাভাবিক নয়। কিন্তু সবাই খুব দ্রুত বুঝতে পারে তারা ভয়ঙ্কর একটা ভুল করে ফেলেছে। পুনর্জীবিত সৈন্যটির শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। প্রথমে তার মুখ বিকৃত হতে থাকে, তারপর হাত, তারপর পুরো শরীর। মনে হচ্ছিল তার ভেতরে কিছু একটা জেগে উঠেছে। আর পরের মুহূর্তেই সে নিজের সঙ্গীদের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘরের ভেতর শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। ফোর্ড কোনো ঝুঁকি নেয় না। সে একের পর এক গুলি চালাতে শুরু করে। শরীরে গুলি লাগে, আরো গুলি লাগে। তারপর দানবটা থামে না। শেষ পর্যন্ত লোকটা মাটিতে পড়ে যায়। সবাই ভাবে এবার হয়তো সব শেষ, কিন্তু না। কয়েক সেকেন্ড পর আবারও সে উঠে দাঁড়ায়, যেন মৃত্যু তাকে স্পর্শ করতেই পারছে না। এইবার সবাই বুঝে যায় ওটা আর কোনো মানুষ নয়, এটা অন্য কিছু। অনেক কষ্টে মাথায় আঘাত করে তাকে থামানো হয়, কিন্তু ততক্ষণে নতুন বিপদ এসে হাজির। একটার পর একটা গুলি চলার শব্দ পুরো এলাকা কাঁপিয়ে দিয়েছিল। আর সেই শব্দ শুনেই জার্মান সৈন্যরা বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। ঠিক এই সুযোগটাই খুঁজছিল ওয়াফনার। এক মুহূর্ত দেরি না করে সে ক্লোয়ের ছোট ভাইকে ধরে পালিয়ে যায়। ফোর্ড তার পিছু নেয়, টার্গেট ঠিক করে ট্রিগার চাপ দেয়। গুলিটি সোজা ওয়াফনারের মুখে গিয়ে লাগে। সে গুরুতর আহত হয়, কিন্তু তবুও থামে না। রক্তাক্ত অবস্থায় ছেলেটিকে নিয়ে গির্জার ভিতর ঢুকে পড়ে। এদিকে ওয়াফনার বুঝতে পারছিল তার অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। যদি তাৎক্ষণিক কিছু করা না হয় সে আর বাঁচবে না। তাই সে ছুটে যায় সেই ল্যাবে, যেখানে মৃত মানুষদের নিয়ে পরীক্ষা চালানো হচ্ছিল। তার মাথায় তখন একটাই চিন্তা, সেই সিরাম, যে সিরাম মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে। অনেক খোঁজার পর অবশেষে সে সেটা খুঁজে পায়। ঠিক তখন একজন বিজ্ঞানী তাকে থামানোর চেষ্টা করে। সে বলে, এটা কখনো জীবিত মানুষের উপর পরীক্ষা করা হয়নি, তুমি এটা নিজের শরীরে দিও না। কিন্তু ওয়াফনার তখন মরিয়া। সে সতর্কবার্তা উপেক্ষা করে আর পরের মুহূর্তে সিরাম নিজের শরীরে পুশ করে দেয়। প্রথম কয়েক সেকেন্ডে কিছুই হয় না, তারপর তার চোখের দৃষ্টি বদলে যায়। শিরাগুলো ফুলে ওঠে, পেশিগুলো
অস্বাভাবিকভাবে শক্ত হতে শুরু করে, আর ধীরে ধীরে সে এমন কিছুর মধ্যে পরিণত হয় যা মানুষ বলার মতো নয়। এখন তার শরীরে ব্যথা নেই, ভয় নেই, দয়া নেই, শুধু ধ্বংস। এদিকে ক্লোই, ফোর্ড আর বয়েসও বসেছিল না। তারা গির্জায় ঢোকার জন্য নতুন পরিকল্পনা করে। ক্লোই তার কামনার জালে একজন জার্মান সৈন্যকে ফাঁদে ফেলে দেয়। জার্মান সৈন্যটি কিছু বুঝে ওঠার আগেই তাকে কাবু করে ফেলা হয়। এরপর তার বাইকের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলা হয়। কিন্তু আসল চমক তখনও বাকি। বাইকের সঙ্গে আগে থেকেই বোমা লাগানো ছিল। হাত বাঁধা, মুখ বন্ধ, পালানোর কোনো সুযোগ নেই। তারপর বাইকটিকে সোজা গির্জের মূল ফটকের দিকে পাঠানো হয়। জার্মান সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই ধুম, প্রচণ্ড বিস্ফোরণ। মুহূর্তের মধ্যেই চারপাশ আগুন আর ধোঁয়ায় ভরে যায়। অনেক সৈন্য তো সেখানেই মারা যায়। আর এই বিশৃঙ্খলার সুযোগে ফোর্ড, ভয়েস আর ক্লোই সোয়ারলেনের পথ ধরে গির্জার ভেতর ঢুকে পড়ে। তাদের আরেক সঙ্গী বাইরে থেকে হামলা চালিয়ে শত্রুদের ব্যস্ত রাখছিল। এখন সবকিছু নির্ভর করছে ভেতরে থাকা এই তিনজনের উপর। ক্লোই দ্রুত নিজের ভাইকে খুঁজতে বেরিয়ে যায়, আর ফোর্ড ও ভয়েস পৌঁছে যায় কন্ট্রোল রুমে। তাদের লক্ষ্য একটাই, পুরো জায়গাটা উড়িয়ে দেওয়া। একের পর এক বোমা বসানো হয়, দেয়ালে, মেশিনের পাশে, টাওয়ারের নিচে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল। এদিকে ক্লোইও তার ভাইকে খুঁজে পায়, তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে একটি হাত বেরিয়ে আসে, এক ঝটকায় তাকে টেনে নেয়। ক্লোই আতঙ্কে ঘুরে দাঁড়ায়, আর যা দেখে তা তার রক্ত হিম করে দেয়। এটি সেই পরীক্ষার শিকার মানুষদেরই একজন, যার শরীরে সিরাম ঢোকানো হয়েছিল। সে এখন প্রায় অমর। ক্লোই গুলি চালায়, একবার, দুইবার, তিনবার, কিন্তু কোনো লাভ হয় না। লোকটা থামে না, বরং আরো দ্রুত এগিয়ে আসে। ক্লোই প্রাণ বাঁচাতে দৌড় দেয়, পেছনে মৃত্যুর মতো ধাওয়া করছে সেই প্রাণী। ঠিক তখনই তার চোখে পড়ে একটি ফ্লেম থ্রোয়ার। এক সেকেন্ডও দেরি না করে সে সেটি তুলে নেয় আর আগুন ছুড়ে দেয়। আগুন পুরো শরীরে ছড়িয়ে পড়ে। অবশেষে দানবটা থেমে যায়। এদিকে ভয়েস পৌঁছে গেছে ল্যাবের ভেতরে। সেখানে শেষ বোমাটাও বসাতে হবে। অন্যদিকে ফোর্ডও নিচের সব বিস্ফোরক প্রস্তুত করে ফেলেছে। সবকিছু প্রায় শেষ, আর কয়েক মিনিট পর পুরো গির্জা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই তাদের সামনে হাজির হতে যাচ্ছে এমন একজন যে আর কোনো মানুষ নেই, আর যার জন্য পুরো পরিকল্পনায় ভেঙে পড়তে পারে। সে আর কেউ নয়, ওয়াফনার। তবে আগের সে জার্মান ক্যাপ্টেন নয়। তার শরীরে সিরামের প্রভাব পুরোপুরি ছড়িয়ে পড়েছে। এখন সে দেখতে মানুষের মতো হলেও আসলে সে আর মানুষ নেই। পরের মুহূর্তেই সে ফোর্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। ফোর্ড পাল্টা লড়াই করার চেষ্টা করে, কিন্তু শক্তির পার্থক্য এতটাই বেশি ছিল যে সে একেবারেই টিকতে পারছিল না। ওয়াফনার তাকে মাটির উপর টেনে হিস্ট্রে নিয়ে যায়, তারপর একটি বিশাল হুকের সঙ্গে ঝুলিয়ে দেয়। ফোর্ড যন্ত্রণায় ছটপট করতে থাকে। এদিকে ঠিক তখনই সেখানে পৌঁছে যায় ভয়েস। এক সেকেন্ড দেরি না করে সে গুলি চালাতে শুরু করে, একবার, দুইবার, তিনবার, তারপর আরও। কিন্তু অবিশ্বাস্যভাবে ওয়াফনারের কিছুই হয় না। মনে হচ্ছিল গুলিগুলো তার শরীর ভেদ করেও কোনো ক্ষতি করতে পারছে না। ধীরে ধীরে সে ভয়েসের দিকে এগিয়ে আসে, যেন কোনো শিকারীকে শিকার ধরতে দেখা যাচ্ছে। ভয়েস পিছু হটতে থাকে, কিন্তু সে জানতো না আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই ফোর্ড সুযোগ পেয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে সে নিজের শরীরকে হুক থেকে মুক্ত করে। তার শরীর রক্ত ভিজে গেছে। সে জানে এই অবস্থায় বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই। কিন্তু তার সামনে তখন আরেকটি জিনিস পড়েছিল, সেই সিরাম, যে সিরাম মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে। ফোর্ড কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে থাকে, তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই সিরাম নিজের শরীরে ঢুকিয়ে দেয়। পরের মুহূর্তে অদ্ভুত কিছু ঘটে। যে যন্ত্রণা তাকে কাবু করে ফেলেছিল সেটা হঠাৎ উধাও হয়ে যায়। তার শরীরের ভেতর যেন নতুন শক্তি প্রবাহিত হতে শুরু করে। ফোর্ড আবারও উঠে দাঁড়ায়, আর এবার সে সরাসরি ওয়াফনার দিকে এগিয়ে যায়। শুরু হয় দুই দানবের লড়াই। একদিকে সিরাম পরিবর্তিত ওয়েফনার, অন্যদিকে মৃত্যুকে মেনে নেওয়া ফোর্ড। তারা একে অপরকে আঘাত করতে থাকে, চারপাশ ভেঙে পড়তে থাকে। কিন্তু শেষ পর্যন্ত ফোর্ড বুঝতে পারে শক্তিতে সে ওয়াফনার সমান নয়, তাই সে অন্য পথ বেছে নেয়। সে একটি গ্যাস সিলিন্ডার ওয়াফনার দিকে ছুড়ে দেয়। ওয়াফনার বুঝে ওঠার আগেই বয়েস গুলি চালায়। ধুম, প্রচণ্ড বিস্ফোরণ। আগুনে পুরো জায়গা কেঁপে ওঠে। ওয়াফনার আগুনের মধ্যে ছিটকে পড়ে। মনে হচ্ছিল এবার হয়তো সব শেষ, কিন্তু ফোর্ড জানতো এখনো কাজ বাকি। সে দ্রুত বয়েসকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। বয়েস চিৎকার করে বলে, তুমিও চলো। ফোর্ড মাথা নাড়ে, তার চোখে তখন অদ্ভুত শান্তি। সে বলে, না, আমার শরীরেও এখন সেই সিরাম আছে। এটা কোনো দেশের হাতে যাওয়া উচিত নয়, না জার্মানিদের, না আমেরিকানদের। এরপর সে আরো একটি কথা বলে, যে কথাটা শুনে বয়েস চুপ হয়ে যায়। ফোর্ড বলে, এই মিশনে আসার দিনই আমি জানতাম হয়তো আমি আর ফিরতে পারবো না। বয়েস কিছু বলার আগেই হঠাৎ পেছন থেকে একটি শব্দ আসে। ধ্বংসস্তূপের ভেতর থেকে কিছু একটা নড়ছে, আর পরের মুহূর্তেই সবাই অবাক হয়ে যায়। ওয়াফনার আবারও
উঠে দাঁড়ায়। এত কিছু হওয়ার পরও সে বেঁচে আছে, তার শরীর আগুনে পড়ছে, মুখ বিকৃত হয়ে গেছে, তবুও সে থামেনি। সে আবার ফোর্ডের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবার ফোর্ড প্রস্তুত ছিল। সে জানতো এই যুদ্ধ জিতে বাঁচা অসম্ভব, তাই সে শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলে, নিজের সঙ্গে ওয়াফনারকেও শেষ করে দেবে। আর পরের মুহূর্তেই বিস্ফোরণ, পুরো ল্যাব কেঁপে ওঠে। এদিকে বয়েস প্রাণপণে দৌড়াতে থাকে, কারণ সে জানে পুরো গির্জা জুড়ে আগে থেকেই বোমা বসানো আছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সব বোমাই ফেটে যাবে। দৌড়াতে দৌড়াতে সে বিস্ফোরণের ট্রিগার সক্রিয় করে। তারপর একটার পর একটা বিস্ফোরণ হয়, গির্জার নিচে, টাওয়ারে, ল্যাবে, সব জায়গায়। মুহূর্তের মধ্যেই পুরো স্থাপনাটি আগুন আর ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়। সেই বিস্ফোরণের মধ্যেই শেষ হয়ে যায় ফোর্ড, আর শেষ হয়ে যায় ওয়াফনা, আর মারা যায় সেসব মানুষও যাদের শরীরে সিরামের পরীক্ষা চালানো হয়েছিল। পরদিন সকাল, মিশন সফল হয়েছে। ডি-ডে অভিযান পরিকল্পনা মতো এগিয়েছে। মিত্র বাহিনী ফ্রান্সের উত্তরাঞ্চলে নিজেদের অবস্থান আরো শক্ত করে ফেলেছে। সবকিছু যেন স্বাভাবিক হয়ে আসছিল, কিন্তু বয়েস জানতো সে এমন কিছু দেখেছে যা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। কিছুক্ষণ পর তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ডেকে পাঠান। একটি প্রশ্ন করা হয়, গির্জার ভেতরে কি ছিল? কোনো গোপন ল্যাব, কোনো বিশেষ গবেষণা, কোনো অদ্ভুত অস্ত্র? বয়েস কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর শান্ত গলায় বলে, না স্যার, ওখানে শুধু একটি রেডিও স্টেশন ছিল, সেটা আমরা ধ্বংস করে দিয়েছি। জ্যামারটাও নষ্ট হয়ে গেছে। এত বড় রহস্য জানার পরও সে সেটা গোপন রাখে, কারণ কিছু গোপন সত্য পৃথিবীর সামনে কখনোই আসা উচিত নয়। আর ঠিক এখানে শেষ হয় এই ভয়ঙ্কর গল্প। তো বন্ধুরা, যদি ওভারলোডের এই ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট সত্যি হতো, তাহলে কি ঘটতো বলে তোমার মনে হয়? কমেন্টে জানাও। আর এমন আরো থ্রিলিং মুভি রিক্যাপের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং বেল আইকনটি চেপে দাও। আর যদি ফ্রি থাকো তাহলে স্ক্রিনে আসা এই মুভি রিক্যাপটিও দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।